আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চলন্ত গাড়িতে বসে গভীর চিন্তায় মগ্ন দুটি মানুষ। দুজনের কেউই জানে না আজ কি হবে। ওরা কি আদেও ওদের প্রিয় ছোঁয়াকে উদ্ধার করতে পারবে? সময় যত গড়াচ্ছে স্বাধীনের চিন্তার পাল্লা তত ভারী হচ্ছে। নিজের সব থেকে প্রিয় মানুষটাকে মিছে এক জেদের কারণে কখনো আপন করে নিতে পারেনি। এতটা কাছে থেকেও কখনো বলতে পারিনি, ছোঁয়া তোকে আমার চাই, খুব করে চাই। প্রতিটি সকালের প্রথম স্নিগ্ধ হাসি দেখার জন্য হলেও চাই, প্রত্যেকটা উপন্যাসে কল্পিত নায়িকা হিসেবে হলেও চাই। দিন শেষে রাতের ওই আকাশে যখন রূপালী জ্যোৎস্না আলো ছড়ায়, তখন ওই জ্যোৎস্না রাতের মায়াবী আলোয় গা ভাসিয়ে দেওয়ার সঙ্গী হিসেবে হলেও তোকেই আমার চাই। কিন্তু এই তুইটাকেই আমি যত্ন করে মনের একপাশে সাজিয়ে রাখলেও মুখে বলতে পারিনি। অবশেষে আজ তোকে হারিয়ে আমি বুঝতে পারছি তুই আমার জন্য কতটা দরকারি। তোকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না। তুই আমার অভ্যেস, বড় বেয়ারা একটা অভ্যেস, যাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই। চোখের কোণ চিকচিক করে ওঠে স্বাধীনের। চোখের চশমাটা খুলে একবার মুছে নিয়ে আবার চোখে দেয়। পাশে কেয়া, সেও এক মনে গাড়ির বাইরের নিকষ কালো অন্ধকারকে দেখছে। বাঁধন ছোঁয়াকে নিজের পেছনে আড়াল করে নেয়। কালা বাবলা ওদের থেকে হাত দুই দূরে দাঁড়িয়ে আছে। বন্দুকটা এখনো বাঁধনের মাথায় তাক করা, চোখে হিংস্রতা। প্রচণ্ড খারাপ পরিস্থিতিতেও মনে হয় শান্ত থাকার অভ্যেস বাঁধনের আছে। আমার সাথে বেইমানি ফল তো তোকে পেতেই হবে রনি। আজ তুই যা করেছিস এতদিনে কেউ এতটা কাছ থেকে ছুরি মারার সাহস পায়নি। এই কালা বাবলাকে তোর কলিজা আছে বলতে হয়। তুই যদি সত্যি আমার দলে থাকতিস তোরে তো আমি ডন বানাতাম রে, কিন্তু তোর দুর্ভাগ্য, সেই সুযোগ আর তুই পাবি না। কালা বাবলার কথার মাঝে বাঁধন হুট করে ওর হাত ধরে ফেলে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে বন্দুক নিয়ে। ছোঁয়া পাশে দাঁড়িয়ে ছিল, ভয়ে ওর হাত পা কাঁপছিল। এমন সময় পুলিশের গাড়ি এসে ঘিরে ফেলে ওদের। ধরে ফেলা হয় চিন্টুকে। দুটো পুলিশ এসে বাবলাকে ধরার চেষ্টা করে, কিন্তু ওর হাতে বন্দুক থাকায় পুলিশ দুটো এগোতে পারছে না, কারণ যে কোনো মুহূর্তে গুলি বাঁধনকে লেগে যেতে পারে। হাতাহাতি শুরু হয় দুজনের মধ্যে। বাঁধন অনেকটা কায়দা করে বাবলাকে পরাস্ত করে। বন্দুক হাত থেকে নিয়ে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়, আর কালা বাবলা সহ ওর পুরো গ্যাংকে আটক করা হয়। ছোঁয়ার সাহায্য নিয়ে লুকিয়ে রাখা মেয়েগুলোকে গাড়িতে তোলা হয়। পুলিশ অফিসার নাজিমউদ্দিন অত্যন্ত গর্বের সাথে বাঁধনের প্রশংসা করেন। ওয়েল ডান ইয়াং ম্যান, ইউ আর প্রাউড অফ ইউ। সত্যি তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছো। একা জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে মেয়েগুলোকে বাঁচিয়েছো, ডিপার্টমেন্ট অবশ্যই তোমাকে নিয়ে গর্ব করে। থ্যাংক ইউ স্যার, এটি আমার ডিউটি ছিল। আর মিস সোয়া, তোমাকেও ধন্যবাদ সাহসিকতার সাথে বাঁধনকে সাহায্য করার জন্য। আর তোমার হাজবেন্ড এবং ফ্রেন্ড কেয়া, ওনারা আমাদের পেছনে গাড়িতে আছেন, এখনই চলে আসবেন। তোমার হাজবেন্ড কথাটা শুনে কিছুটা অবাক হয় ছোঁয়া। তার মানে কি স্বাধীন ভাই ওর পরিচয় দিয়েছে? চিঠিটা কি পেয়েছিল স্বাধীন ভাই? মনের ভেতর একটা অচেনা অনুভূতি কাজ করে হাজবেন্ড কথাটি শুনে। পুলিশ অফিসার নাজিমউদ্দিন মেয়েগুলোকে গাড়িতে তোলার ওদিকে গেলে বাঁধন ছোঁয়ার কাছে আসে। উফ, বলছিলাম যে আপনার সেই উগান্ডার বান্ধবীটা কি এখানেও আসছে? না মানে নখগুলো কাটতে বলবেন। হ্যাঁ, বলা যায় না, খামচি ধরার কাউকে না পেয়ে আবার দেখা গেল নিজের গায়ে খামচি ধরছে। অন্যদিকে তাকিয়ে বলল বাঁধন। বাঁধনের কথায় মুচকি হাসে ছোঁয়া। ছেলেটা যে ওর উগান্ডার বান্ধবীর প্রেমে পড়েছে তা বোঝাই যাচ্ছে। আজ আপনি না থাকলে যে কি হয়ে যেত আল্লাহই জানেন। আসলে আপনি যত বড় উপকার করেছেন, ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাইয়া। না মানে বলছিলাম যে এর দাম কিন্তু চাইলেই আপনি দিতে পারেন। আসলে বলছিলাম আমার আবার ওই আসামিদের সাথে জঙ্গল কাজ তো, তাই কোনো উগান্ডার বাসিন্দার সাথে পরিচয় করিয়ে দিলে ভালোই হয়। অনেক কিছু জানতে পারতাম আর কি। বুঝেছি। উগান্ডার মেয়েটাকে যে আপনার মনে ধরেছে তা বুঝতেই পেরেছি। আর এই যে কি এত আপনি করছেন? হ্যাঁ,
আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আর আজ আপনি আমার জন্য যা করেছেন আপন ভাই না হলে কেউ করে না। তাই আমাকে ছোট বোন ভাবতে যদি পারেন আর তুমি বলতে পারেন, তাহলেই উগান্ডার বান্ধবীর সাথে আপনাকেও উগান্ডায় পাঠানোর ব্যবস্থা করতে পারি। তুমি আমার মায়ের পেটের বোন, একেবারে কলিজার বোন, আর আমি তোর ভাই। ভাইয়ের জন্য কিছু একটা ব্যবস্থা কর বোন। বাঁধনের বলার ভঙ্গি দেখে হেসে ফেলে ছোঁয়া। এর মাঝে স্বাধীনের গাড়ি এসে থামে ওখানে। গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামে কেয়া, আর পেছনে স্বাধীন। কেয়া এসে দৌড়ে চাপটে ধরে ছোঁয়াকে। দুজনেই আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে। স্বাধীন আর বাঁধন দুজনেই অবাক হয়ে দেখে ওদের। এমন সময় কেয়ার চোখ যায় ছোঁয়ার পেছনে দাঁড়ানো বাঁধনের দিকে। তাড়াতাড়ি ছোঁয়াকে ছেড়ে হামলে পড়ে বাঁধনের দিকে। এদিকে স্বাধীনের চোখেও পানি চিকচিক করছে। ছোঁয়া দেখে মানুষ কতটা শুকিয়ে গেছে। ছোঁয়ার আর মন মানে না। দৌড়ে গিয়ে ছাপিয়ে পড়ে স্বাধীনের বুকে। স্বাধীনও শক্ত করে জড়িয়ে ধরে নিজের প্রিয়তমাকে। দুজন দুজনকে এতটা শক্ত করে ধরে যেন ওদের দুদিক থেকে কেউ টানছে, আর সে যেন ওদের আলাদা করতে না পারে। ছোঁয়া, আমায় তুই ক্ষমা করে দে ছোঁয়া। আমার ভুলের জন্য আজ তোকে এতটা কষ্ট পেতে হলো। তুই বিশ্বাস কর, আর কখনো এমন ভুল হবে না। কোথাও যেতে দেব না তোকে, খুব খুব কাছে রাখবো তোকে। আমার ছোঁয়াকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি আমায় ক্ষমা করে দাও স্বাধীন ভাইয়া। আমি কখনো বুঝতে চেষ্টা করিনি তোমায়। সব সময় তোমার উপরটা দেখেছি, ভেতরটা পড়ার চেষ্টা করিনি। তোর খুব কষ্ট হয়েছে তাই না রে? মেরেছে তোকে ওরা? আমি কিচ্ছু করতে পারিনি তোর জন্য। ছোঁয়ার গাল দুটো দুহাতে আগলে ধরে বলে স্বাধীন। দুজন দুজনকে গভীর ভালোবাসায় আলিঙ্গন করছে বারবার। এদিকে কেয়া একের পর এক খামচি কিল মেরেই যাচ্ছে বাঁধনের বুকে। এই আপনি, আপনার জন্য আমার সোয়াকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। কেন কেন আটকালেন সেদিন আপনি আমায়? না হলে আমিও ওদের দেখিয়ে দিতাম এই কেয়া কি জিনিস। আপনি কি জিনিস তা আর কাউকে দেখাতে হবে না, হ্যাঁ? শুধু আমি দেখলেই হবে। কেয়ার হাতগুলো আটকাবার ব্যর্থ চেষ্টা করতে থাকে। কি? আর হ্যাঁ, এই আপনি নাকি সিআইডি পুলিশ, তো আমাকে এত জোরে চর মেলেছিলেন কেন? এই বুঝি আপনাদের শেখায়? শুধু আপনার জন্য আমার সোয়া এত কষ্ট পেয়েছে, না হলে সেই দিনই আমি সোয়াকে উদ্ধার করে ফেলতাম। এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে যায়, আর উনি নাকি বান্ধবীকে উদ্ধার করবেন। এই যে শুনুন, আপনার ভাগ্য ভালো যে ওটা আমি ছিলাম, নয়তো ওদের দলের কেউ হলে ওখানেই। কি কি ওখানেই? ওদের কারো সাহস ছিল এই কেয়ার গায়ে হাতে? আর আজাইরা পাবলিক খচ্চর কোথাকার। কেয়া ওভাবেই খামচি আর কিল মারতে থাকে। এই যে মিস উগান্ডাবাসী, একটু ওদেরও দেখুন। হ্যাঁ, একটু ওভাবে বুকে জড়িয়েও তো নিতে পারেন। বান্ধবীকে দেখেও একটু শিখতে পারেননি? গুন্ডি মেয়ে। এই কাকে গুন্ডি বলছেন? আপনি গুন্ডা, আপনার দাদা গুন্ডা, আপনার 14। বলেই ছোঁয়াদের দিকে তাকাতেই থমকে যায় কেয়া। ছোঁয়াকে স্বাধীনের বুকে দেখে রীতিমতো বিষম খায় ও। স্বাধীনের মনে যে ছোঁয়াকে নিয়ে কিছু একটা চলছিল তা বুঝতেই পেরেছিল কেয়া, কিন্তু ছোঁয়াও যেভাবে স্বাধীনের বুকে জড়িয়ে কাঁদছে তাতে তো অন্য কিছু মনে হচ্ছে। কেয়া বাঁধনকে ছেড়ে ছোঁয়ার কাছে যায়। ওদের কাছে গিয়ে বড় করে কেশে দেয়। কি ব্যাপার? কি দেখছি আমি এসব? এগুলো কি সত্যি নাকি আমার চোখ ভুল দেখেছে? কেয়ার গলা পেতেই ছোটকে সরে পড়ে দুজন। স্বাধীন অন্যদিকে আলাদা দাঁড়ায়, আর ছোঁয়া লজ্জায় মুখটা একেবারে নিচু করে রাখে। কি? এখন আর লজ্জা পেতে হবে না, যা দেখার দেখে ফেলেছি। কি ব্যাপার ম্যাডাম? রাগী বদমেজাজি শাহরিয়ার স্যার যে কিনা সবার সামনে সোয়াকে পানিশমেন্টই দিতে যায়, আর সেই শাহরিয়ার স্যারের বুকে একেবারে লেপ্টে পড়ে আছিস? কবে থেকে চলছে সব? দুহাত ভাঁজ করে বলল কেয়া। আসলে কেয়া মানে আসলে যা ভাবছিস তা নয়। মা গো, এখনো বলছিস যা ভাবছি তা নয়? ও আল্লাহ গো, আরো কত কিছু আছে দেখার। হাতটা কপালে রেখে বলল কেয়া। স্যার, কি ব্যাপার বলুন তো? একটা ছাত্রী মিসিং, আর তার জন্য সবসময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকা
স্যারটা এতটা উদ্গ্রীব আমি তো আগেই সন্দেহ করেছিলাম। লজ্জায় স্বাধীনও একেবারে একাকার। সব সময় ধরে রাখা গম্ভীর ভাবটা আর ধরে রাখতে পারল না। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা অপ্রস্তুত। কেয়া শোন না, আমি তোকে বলছি, আসলে উনি আমার স্বাধীন ভাই। কথাটা শুনেই হো হো করে হেসে ওঠে কেয়া। উনি মানে শাহরিয়ার শাড়ি তো স্বাধীন ভাই? তার মানে মাথা ব্যথার ঔষধটা তুই ওনাকেই দিয়েছিলি? হাসি চেপে রেখে বলল কেয়া। একদম মাইর খাবি কিন্তু, তুই আসলে উগান্ডা, বদমাইশ মেয়ে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেও এবার মুখ খোলে বাঁধন। হ্যাঁ একদম। আমি কি আর সাধে ওনাকে উগান্ডার বাসিন্দা বলছিলাম? এখন তুমিই দেখো ছোঁয়া ও আমার কি করেছে। বলেই অসংখ্য আঁচড়ে জর্জরিত বুক নিয়ে এগিয়ে গেল বাঁধন। ইস, এই কেয়া, তুই করেছিস কি? ওনাকে এমন আছড়েছিস কেন? তুই জানিস উনি কত উপকার করেছেন আমার? হ্যাঁ, আজ উনি না থাকলে আমাকে ফিরে পেতিস না রে। কিন্তু আমি তো ভাবলাম ওনার জন্যই সেদিন ওরা তোকে আনতে পেরেছে, তাই তো? মুখটা ভার করে বলে কেয়া। না রে গাধি মেয়ে, উনি সেদিন আমায় এনেছিলেন কারণ আরও 5টা মেয়ে ওদের জিম্মায় ছিল। সরি বল বোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে সরি। অন্যদিকে তাকিয়ে বলে কেয়া। স্বাধীনও এগিয়ে আসে বাঁধনের দিকে। আপনি মনে হয় সিআইডি পুলিশ অফিসার বাঁধন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। আমার কত বড় উপকার আপনি করেছেন তা বলে বোঝানোর নয়। এক কথায় বলতে চাই, সত্যি আমি কৃতজ্ঞ। আপনার এই উপকার কিছুতেই শোধ করার নয়। আসলে এরকম কিছু নয়, এটা আমার ডিউটি। আর ছোঁয়া আমার ছোট বোনের মতো, ওকে কি করে বিপদে পড়তে দিতাম বলুন? অনেক ধন্যবাদ মিস্টার বাঁধন। তবে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাকে আমার বাসায় ডিনারে যেতে হবে একদিন। প্লিজ না করবেন না। আরে না করব কেন? ভাই তো বোনের বাসায় যেতেই পারে। তবে আর একজনও কিন্তু বান্ধবী বান্ধবী করে কম রিস্ক নেয়নি। ওরকম লোকদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তাকেও ইনভাইট করা উচিত। আর চোখে কেয়ার দিকে তাকিয়ে বলল বাঁধন। আপনি চিন্তা করবেন না ভাইয়া, কেয়াও থাকবে ডিনারে। বলেই হেসে উঠল ছোঁয়া। ড্রয়িং রুমে মুখোমুখি বসে আছে ছোঁয়া, স্বাধীন, নিহা। কারো মুখেই কোনো কথা নেই। স্বাধীন নির্বিঘ্নে পরখ করেই যাচ্ছে নিহাকে। ছোঁয়া এখনো সবকিছু পরিষ্কারভাবে জানে না। রাতে বাসায় ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে গিয়েছিল। প্রথমে পুলিশ স্টেশনে কিছু ফর্মালিটিস পূরণ করে বাসায় ফিরতে ফিরতে 4টে বেজে গিয়েছিল। সেই সময় নিহা ঘুমাচ্ছিল। ও হয়তো বুঝতেই পারেনি স্বাধীন ছোঁয়াকে নিয়ে বাসায় ফিরেছে। এই কয়দিন স্বাধীনকে একা পেয়ে খুব সিম্প্যাথি দেখিয়েছে মেয়েটা, যা স্বাধীনের একেবারেই সহ্য হচ্ছিল না। কিন্তু কিছু বলতেও পারেনি। পুলিশ অফিসার নাজিমউদ্দিন নিষেধ করেছিল নিহাকে কিছু জানাতে। সকালে ঘুম থেকে উঠেই ছোঁয়াকে দেখে নিহা যেন ভূত দেখার মতো আশ্চর্য হলো। আরও বেশি আশ্চর্য হলো স্বাধীনকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে। আরে সোয়া, তুমি কখন আসলে? আর কোথায় ছিলে এতদিন? কেমন মেয়ে তুমি বলো তো? বাড়ি থেকে যাবে আর কাউকে কিছু বলে যাবে না? শুধু শুধু টেনশন করছিলাম আমরা। এই তো তুমি দিব্যি ভালো আছো। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দিব বলো তো? আর হ্যাঁ, তুমি যে বলছো আমি বলে যাইনি, কেন? কারণ আমি ইচ্ছে করে কোথাও যাইনি, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপ? ও বাবা, কি বলছো তুমি? অবাক হওয়ার ভান করে বলল নিহা। কি ব্যাপার বলতো নিহা? তুমি কি ছোঁয়াকে বাড়িতে দেখে খুব অবাক হচ্ছ? খুব নিশ্চিত ছিলে যে ও আর বাড়িতেই ফিরবে না? কি বলছো স্বাধীন? অবাক তো হওয়ারই কথা। হঠাৎ করে কলেজ থেকে উধাও হয়ে গেল, আবার হঠাৎ করে সকালবেলা আগমন। তাহলে অবাক হব না বলছো? তুমি মনে হয় খুশি হওনি ছোঁয়া ফিরে এসেছে, তাই না? কি কি সব বলছো স্বাধীন? আমি খুশি হব না কেন? আর তুমি আমাকে এভাবে দেখছো কেন? দেখছি, মানুষ যখন কারোর সাথে বেইমানি করে তখন তাকে দেখতে কেমন লাগে, কতটা সুন্দর অভিনয় করতে পারো তাই দেখছি। বেইমানি করতে পারে মানে? কি সব বলছো স্বাধীন? কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছি তা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো নিহা। আমার ভালো মানুষের সুযোগ নিয়ে কত সুন্দর অভিনয়টাই না তুমি করলে। শাট আপ স্বাধীন। তোমার কাজিন, সরি ওয়াইফ,
কলেজে যাওয়ার নাম করে কোথায় কোন ছেলের সাথে নোংরামি করতে না করতে গেছে, আর তার দায় তুমি আমাকে দিচ্ছ। যখন 3 দিন পরে সে এসে আমার বিরুদ্ধে তোমাকে বলল, আর তুমি আমার দিকে আঙুল তুলছ। একটা বেয়াদব ক্যারেক্টারলেস মেয়ে। ছোঁয়ার চরিত্র সম্পর্কে এমনভাবে বলাই রাগে স্বাধীনের মুখ চোখ লাল হয়ে গেল। ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল নিহার গালে। পরপর 2টা থাপ্পড় মারতেই ছোঁয়া গিয়ে আটকালো স্বাধীনকে। কি করছো ভাইয়া? নেহা আপুকে এভাবে মারছো কেন? প্লিজ মাথা গরম করো না। ওর সাহস হয় কি করে তোর নামে খারাপ কথা বলার? ওর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোর চরিত্র সম্পর্কে বাজে কথা বলে। স্বাধীন, অনেক বলেছ। একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? বাবা মা না থাকা অনাথ বস্তি মার্কা মেয়ে, তোমার সাহস হয় কি করে আমাকে থাপ্পড় দেওয়ার? আমার পাপা জানলে তোমার কি করতে পারে তুমি জানো? তো ডাকো তোমার পাপাকে এক্ষুনি। আমিও জানতে চাই তোমার এসব কুকীর্তির পেছনে কি ওনারও হাত আছে নাকি? তাহলে বাবা মেয়ে একসাথে জেলের ভাত খেও। খবরদার, আমার পাপাকে নিয়ে একটা বাজেও কথা বলবে না। আমি যা করেছি বেশ করেছি। আমি সহ্য করতে পারি না ওই মেয়েটাকে। ও আমার কাছে থেকে তোমাকে কেড়ে নিয়েছে। অনেক আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। ওই মেয়েটার জন্য আমি তোমায় পাইনি। ওকে আমি ছাড়বো না। ওর জন্য নয়, তোমার মতো মেয়েকে কখনো আমি নিজেই নিজের পাশে ভাবতে পারি না। তোমার সম্পর্কে ডিটেলস জানা আছে আমার। তুমি ভাবতে কি করে পারো এই স্বাধীন তোমাকে বিয়ে করবে? ছোঁয়া না থাকলেও আমি কখনো তোমায় না বিয়ে করতাম আর না বন্ধু ভাবার চেয়ে বেশি প্রায়োরিটি দিতাম, কারণ তুমি শুধুই আমার বন্ধু ছিলে। আর এই ঘটনার পর তাও হারালে। আমি তোমাকে পেয়েই ছাড়বো স্বাধীন, সেটা যে করেই হোক। তুমি আমাকে পুরোপুরি চেনো না। আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। তুমি আর সেই সুযোগ পাবে না। পুলিশকে অনেক আগেই ফোন করেছি, কিছুক্ষণেই ওনারা চলে আসবেন। স্বাধীন, তুমি আমাকে ধরার জন্য পুলিশ ডেকেছ? আমি ডাকতে হতো না নিহা, পুলিশ এমনিতেই আসতো। ওরা তোমার নাম্বার ট্যাগ করেছিল। তোমার আর কালা বাবলার সব কথাই ওরা শুনেছে। আমি বারণ করাই কাল রাতে আসেনি, আজ সকালে চলে আসবে। অন্যায় করলে তো তার সাজা পেতেই হবে নিহা। আর তুমি ছোটোখাটো অন্যায় করনি। ছোঁয়ার মতো নিষ্পাপ শান্ত একটা মেয়েকে কত বড় বিপদে ফেলেছ বুঝতে পারছো? তার শাস্তি তো পেতেই হবে। এরই মাঝে পুলিশ চলে এলো। 2জন মহিলা কনস্টেবল আটক করলো নিহাকে। কাজটা তুমি ভালো করলে না স্বাধীন। বলতেই পুলিশ অফিসার নাজিম উদ্দিন নিহাকে নিয়ে চলে গেল। এতক্ষণে ছোঁয়া বুঝতে পেরেছে ও যেটা অনেক আগেই সন্দেহ করেছিল সেটাই ঠিক। তার মানে বাঁধনের বলা সেই মহিলাটা নিহাই ছিল। কয়দিনের এত মানসিক চাপে ছোঁয়া অনেকটা দুর্বল হয়ে গেছে। ঠিকমতো না খাওয়ায় শরীরটাও কেমন হয়ে গেছে। হাতে খাবারের প্লেট নিয়ে এসে স্বাধীন বলল, দেখি হা করো, আমি খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নে। ভাইয়া আমি নিজেই খেতে পারবো তো, দাও আমায়। উফ, হাতের যে অবস্থা, একদম রক্ত মরে গেছে 2 কবজিতেই। এ অবস্থায় হাত নাড়াচাড়া করতে হবে না? তুমি কখন দেখলে ভাইয়া? কেন, কাল রাতেই তো দেখলাম তুই ঘুমাচ্ছিলি। আমি পেইন কিলার লাগিয়ে। বলেই বাকিটুকু আর বলল না স্বাধীন। ধরা পড়ে গিয়ে কিছুটা লজ্জিত হলো। রাতে ঘুমোচ্ছিলাম মানে? হ্যাঁ মানে না না। থাক, এত মানে না না বলতে হবে না। আমি জানি ব্যথা দিয়ে আবার রাতে আমার হাতে কে মলম লাগিয়ে দিয়ে আসে। এত মানে মানে করতে হবে না। খাবারের প্লেটটা রেখে 2 হাতে জড়িয়ে ধরে স্বাধীন ছোঁয়াকে। বিশ্বাস করছো, আমি ভেবেছিলাম আর বুঝি তোকে দেখতে পাবো না। সারা জীবনের জন্য মনে হয় হারিয়ে ফেললাম। তুই আমাকে ক্ষমা করে দিস ছোঁয়া। আমি যদি নিহাকে বাড়িতে না আনতাম তাহলে তোর আজ এই পরিস্থিতির সামনে পড়তে হতো না। নিহা আপু বাড়িতে না আসলে মনে মনে যে একটা মানুষ এতটা দুর্বল এটাও তো জানতে পারতাম না। খুব তো আমাকে কষ্ট দেয়া হতো। এবার আমার পালা, আরও জ্বালাবো তোমায়। ইস, মনে মনে এসব, আর মুখে একেবারে জল উড়িয়েছ। মনে মনেই এসব বলে হাসে ছোঁয়া। না না স্বাধীন ভাইয়া, এতে তোমার কোনো দোষ নেই। আচ্ছা, বড় আব্বু বড় মা কি জানে? না না, বাবা মাকে বলিনি, সে সাহস আমার ছিল না। মা ফোন করে শুধু তোকে চাইতো, আর আমি এটা সেটা বাহানা দেখিয়ে কাটিয়ে দিতাম। খাওয়া শেষ করে তুই একবার কথা বলে নে। বাবার নাকি কি এক কলেজের বন্ধু জুটেছে ওখানে, তাই তো ফিরতে আরও 4-5 দিন দেরি হতে পারে। ভালো করেছো ভাইয়া, ওনাদের না বলে। আর বাড়িতে আসলেও বলতে হবে না। নিহা আপু সম্পর্কেও কিচ্ছু না, শুধু শুধু চিন্তা করবে ওনারা। আচ্ছা ঠিক আছে, তুই খাওয়া শুরু কর, তোকে খাইয়ে আমিও খাবো। ভাবছি আজ কলেজ যাব না, তোকে সময় দেওয়া উচিত এ সময়। আর রাতে বাঁধনার কেয়াকে আসতে বলবো, কয়দিন মেয়েটাও খুব কষ্ট পেয়েছে। আচ্ছা ঠিক আছে, দুপুরে তুমি বাজার যেও।
আর মাছ মাংস কিনে এনো। পাগল তুই? কাঁচা মাছ মাংস এনে কি হবে? তুই ভাবলি কি করে এই অবস্থায় তোকে আমি রান্না করতে দেব? খাবার অর্ডার করে দেব রেস্টুরেন্ট থেকে, তাহলেই হবে। কিছু বলো না ভাইয়া, আমার কিছু হয়নি। আর হাতের এই জায়গায় ব্যথা পেয়ে আমার অভ্যেস আছে। কথা শোনাচ্ছিস? নেহা কর। মুখে তুলে ছোঁয়াকে খাইয়ে দেয় স্বাধীন। খাওয়া শেষ হলে নিজেও খেয়ে নেয়। তারপর কদিন থেকে না আঁচড়ানো চুলগুলো আঁচড়ে বেনি করে দেয় ছোঁয়ার। ছোঁয়া যেন প্রতি পদে পদে স্বাধীনকে দেখে অবাক হচ্ছে। কত পাগলামো করছে শক্ত খোলসে ঢেকে থাকা মানুষটা, একদম বাচ্চাদের মতো। ছোঁয়াকে কিচ্ছু করতে দিচ্ছে না। আয়নার সামনে ছোঁয়ার চুলে চিরুনি করার সময় যে মাদকময় দৃষ্টি নিয়ে তাকিয়েছিল স্বাধীন, তা প্রতি ক্ষণে ক্ষণে ছোঁয়া কম্পে শিহরিত হচ্ছে। এতটা ভালোবাসা লুকিয়ে রেখেও কোনো মানুষ যে দিনরাত কঠোরতার চাদর জড়িয়ে থাকতে পারে, তার স্বাধীনকে না দেখলে হয়তো বুঝতেই পারত না ছোঁয়া। বেনুনি কাঁথা শেষ হলে ছোঁয়াকে পেছন থেকেই জড়িয়ে ধরে স্বাধীন। ছোঁয়ার নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার জোগাড় প্রিয় মানুষটির এমন গভীর আলিঙ্গন পেয়ে। ছোঁয়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে নেশা ভরা কণ্ঠে স্বাধীন বলে, ছোঁয়া, তোকে আমার চাই, খুব আপন করে চাই, একদম নিজের করে চাই। আমি আর পারছি না নিজেকে পোড়াতে। তোকে খুব স্বাধীনভাবে ছুঁতে আমার মন চাই। আমাদের নামটা দেখেছিস, স্বাধীন ছোঁয়া, কিন্তু আমি তোকে স্বাধীনভাবে ছুঁতে পারি না। এখন আর পারবো না নিজেকে তোর কাছে থেকে দূরে রাখতে। তুই আমার অভ্যাস, বড় বেয়ারা অভ্যাস। স্বাধীনের প্রতিটি কথাই নিঃশ্বাস আছড়ে পড়ছে ছোঁয়ার কাঁধে। ছোঁয়ার নিজেরও নিজেকে পাগল পাগল লাগছে। কোনো রকমের স্বাধীনকে আটকিয়ে ছোঁয়া বলল, আমি তো আপনার চিরকালেই ছিলাম স্বাধীন ভাই। আপনি কখনো খোঁজেননি আমায়। আপনার প্রতিটা ব্যথা দেয় স্পর্শ যে আবার কতটা আকাঙ্ক্ষার ছিল তা যদি জানতেন, তবে তখন আপনি ব্যথা দেওয়ার জন্য হলেও ছুতেন না আমায়। আমি যে আপনার শার্ট থেকে কতবার আপনার ঘ্রাণ নিয়েছি তা যদি আপনি তখন জানতেন, তাহলে আর শার্ট আমাকে কাচতে দিতেন না। আপনার আমার প্রতি বিরক্ত হয়ে তাকানো তির্যক দৃষ্টি যে আমায় কতবার খুন করেছে তা যদি জানতেন, তবে আমার দিকে তাকানো ছেড়ে দিতেন। তুইও জানিস না, ওই আঘাত দেওয়ার নাম করে তোকে ছোঁয়াটাও আমার একটু তোর কাছে যাওয়ার বাহানা ছিল। গভীর রাতে গিয়ে তোর গায়ের ঘ্রাণ নেওয়াটাও আমার অভ্যেস ছিল। তোর চুলের গন্ধ আমার এতটাই চেনা যে চোখ বন্ধ করে বলতে পারি পাশে কে দাঁড়িয়ে আছে। তোর প্রতিটা পদক্ষেপ মাপতে আমার একবার তাকানোই যথেষ্ট। কিন্তু নিজের জিদের কাছে আমি এতটাই প্রতিযোগিতায় নেমেছিলাম যে এত কাছে পেয়েও তোকে আঁকড়ে ধরতে পারিনি। রাতে সিগারেটে নিজেকে না পুড়িয়ে একবার তোর কাছে গিয়ে তোকে বুকে টেনে নিয়ে নিজের জিদকে পোড়াতে পারিনি। কিন্তু আজ আমি জিদকে পরাজিত করেছি। আজ আমি তোর কাছে হেরে গেছি ছোঁয়া। আমার তোকে চাই, খুব কাছে চাই। তুই শুধুই আমার। স্বাধীন ভাই। বলেই ছোঁয়া জড়িয়ে ধরে স্বাধীনকে। কিন্তু জানিস ছোঁয়া, আমি এখন তোকে গ্রহণ করব না। এতদিন বাবা মাকে যতটা জ্বালিয়েছি, ওনারা আসুক, আবারও ধুমধাম করে বিয়ে করব তোকে। তখন তো বিয়ের কোনো মজাই পাইনি, আর আমাদের রেজিস্ট্রিও তো হয়নি। তারপর একেবারে তোকে আমার করব। আমাদের বাসর ঘর হবে রজনীগন্ধায় ভরানো। তুই যেমন আমার রজনীগন্ধা, ঠিক তেমনই সাদা রজনীগন্ধায় ভরিয়ে দেব তোকে। স্বাধীনকে হালকা ধাক্কা দিয়ে ছোঁয়া লজ্জা পেয়ে বলে, ছি স্বাধীন ভাই, কি বলেন এইগুলো? আমি ছোট মানুষ, লজ্জা করে। খুব নির্লজ্জ পুরুষ আপনি। তাতে কি, আমি আমার একমাত্র বউয়ের সামনে বলেছি, এত লজ্জা কিসের? বউ কথাটি স্বাধীনের মুখ থেকে শুনে লজ্জায় একেবারে লাল হয়ে গেল ছোঁয়া। দৌড়ে স্বাধীনকে ছেড়ে নিজের ঘরে চলে গেল। চারিদিকে সূর্যের রক্তিম আভা জানান দিচ্ছে ঘনায়মান বিকালের। পরিবেশটা একদম শান্ত। থেকে থেকে দূর কোথাও থেকে একটা পাখি ডেকে উঠছে। ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে আছে ছোঁয়া। স্বাধীন গেছে ওর আর কেয়ার জন্য কিছু চকোলেট আর আইসক্রিম আনতে। সেদিনের আইসক্রিমের ঘটনা মনে পড়লে ছোঁয়ার আজও ভয়ে মুখে রক্ত শূন্য হয়ে আসে। আজও যখন স্বাধীন বলল, ছোঁয়া আইসক্রিম খাবি, ভয়ে চমকে গেল ছোঁয়া। সেদিনের সেই দৃশ্য মনে হানা দিল। হঠাৎ করেই বিকেলে স্বাধীন বলল, এই ছোঁয়া, আইসক্রিম খাবি? চমকে উঠল ছোঁয়া। আইসক্রিম? না 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 ভাইয়া, আমি খাবো না। ছোঁয়ার বলা দেখেই হো হো করে একগাল হেসে নিল স্বাধীন। কিরে, কি ভেবেছিস
আজও সেদিনের মতো আইসক্রিম খাওয়াবো? ধুর বোকা, আজ সত্যি বলছি। বল, খাবি? না না ভাইয়া, আমার আইসক্রিম খাওয়ার শখ মিটে গেছে, কিচ্ছু খাবো না। দুহাত দিয়ে মাছি তারাবার ভঙ্গিতে বলে ছোঁয়া। মাইর দেবো কিন্তু। অনেক দিন আমার হাতের মাইর খাসনি, তাই না? এমনি কিন্তু হাতটা নিষ্পিস করছে। হাত চুলকোতে চুলকোতে বলল স্বাধীন। কেন নিষ্পিস করছে? মারতে? না মেরিজান, আজ মারতে নয়, আদর করতে নিষ্পিস করছে। ও, ওসব হবে না। যাও আইসক্রিম আনো। কেয়ার সাথে কথা হলো, ও এক্ষুনি চলে আসবে। বাসার নাম্বার বলে দিয়েছি। আর বাঁধন কখন আসবে বলল? উনিও সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসবেন। আচ্ছা। বলেই চলে গেল স্বাধীন। ছোঁয়ার সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। ওর জীবনে যে স্বাধীনের ভালোবাসা ছুটবে তা সত্যিই কল্পনা করতে পারেনি ও। রাগী স্বাধীন যে চিরকাল ওকে ঘৃণা করে বলে আসছে সেই স্বাধীন যে ওকে মেনে নেবে তা ভাবতেই ছোঁয়ার অবিশ্বাস লাগছে। কখনো মনে হচ্ছে এটা বুঝি ওর স্বপ্ন, খুব প্রিয় কাঙ্ক্ষিত একটা স্বপ্ন। এই বুঝি হঠাৎ ঘুম ভেঙে গিয়ে সবকিছু মিথ্যে হয়ে যাবে। ছোঁয়ার ভাবনার ছেদ ঘটালো কলিং বেলের ঝাঁঝালো শব্দে। নিশ্চয়ই কেয়া এসেছে। খুশিতে দৌড়ে গেল ছোঁয়া। দরজা খুলেই কেয়াকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল ছোঁয়া। দুই বান্ধবী আলিঙ্গন শেষে ভেতরে আসলো। কেয়া আজ আকাশি কালারের একটা জামা পরেছে, সাথে সাদা সালোয়ার ওড়না। কোকড়ানো চুলের মেয়েটি চুলগুলো খোলা রেখে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরেছে, সাথে ওর সব সময়ের কালো ফ্রেমের চশমা। এতেই অনেক মায়াবী লাগছিল মেয়েটাকে। উজ্জ্বল ফর্সা রঙের কেয়ার নাকটা সামান্য ডাবা, কিন্তু এতেও যেন ওর সৌন্দর্য বৃদ্ধি পায়। ওকে দেখে বোঝাই যায় না মেয়েটি এতটা চঞ্চল। কি ব্যাপার সোয়ারানি, একটু সাজগোজ কিচ্ছু করিসনি? স্যার কোথায়? উনি একটু বাজারে গেছেন। আর তুই তো জানিসই আমি সাজগোজ করতে পারি না। আমি এতেই ঠিক আছি। বললেই হলো, আজ তোর বাসায় আমাদের দাওয়াত, আর তুই কাজের বেটি হয়ে থাকবি। চল, আমি তোকে সাজাবো। আর এমনিতেও তোর সাথে তো আমার কথা বলাই উচিত না। প্রতিদিন শাহরিয়ার স্যারের এত টর্চার সহ্য করছিস নাটক করে, অথচ আমাকে একটিবার বলিসনি। দেখ কেয়া, আমি মানছি তুই রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমারও কিছু করার ছিল না রে। আসলে অনেক ব্যাপার আছে এর মধ্যে। ভাই, আমি শকড যে শাহরিয়ার স্যার তোকে একদম দেখতে পারে না, কথায় কথায় রেগে যায়। আর হঠাৎ করেই শুনছি উনি তোর প্রেমিক টেমিকও নয়, এক্কেবারে স্বামী। এত বড় সারপ্রাইজ আমি জীবনেও পাইনি, বিশ্বাস কর বোন। কেয়া, আগে আমার কথাটা তো শোন। আসলে উনি আমার স্ত্রী বলে মানতেন না। আমার ওপর ওনার রাগ ছোটবেলা থেকেই, তাই তো উনি ক্লাসে আমার সাথে ওরকম আচরণ করতেন। ওরে বাস, বিয়ে করা স্ত্রীকে নাকি মানে না। এই কেসটা কি বলতো, সব খুলে বল। বিজ্ঞের মতো করে বলে কেয়া। কেয়াকে পুরো ঘটনা খুলে বলে ছোঁয়া। কেন ও এতদিন কেয়াকে কিছু জানায়নি তাও বলে। সব শুনে কেয়া একেবারে অবাক হয়ে বলে, এত ছোটবেলায় তোদের বিয়ে হয়, এতদিন থেকে তোরা স্বামী স্ত্রী, অথচ এই তোদের সম্পর্ক। আর এখন এসে খচ্চর ছেলে এমন করছে। তুই কিচ্ছু চিন্তা করিস না, সব আমার ওপর ছেড়ে দে। কেমন টাইট দিতে হয় আমি দেখছি। তুই শুধু আমি যা বলবো তাই করবি, একদম ধরা দিবি না। আগে মশাইকে শায়েস্তা করতে হবে। ঠিক বলেছিস রে, আমিও তাই ভাবি, কিন্তু সাহস হয় না যদি উনি রেগে যান। আরে বোকা, তুই এতদিন আমায় বলিসনি কেন? আমি এতদিনে সব ঠিক করে দিতাম। এসব ছেলেদের কি করে টাইট দিতে হয় আমার জানা আছে। ফ্যালফ্যাল করে ছোঁয়া তাকিয়ে আছে কেয়ার মুখের দিকে। তুই এত কিছু কেমনে জানিস বোন? আগের পক্ষের একটা বর আছে আমার, তাই জানি। এখন চল, তোকে শাড়ি পরাবো। শাড়ি? কিন্তু কেন? আমি তো শাড়ি পরতে পারি না। এটাও আমাদের প্ল্যানের একটা অংশ, তাই বুঝবি না। আর আমি আছি কি করতে, চল আমি পরিয়ে দিচ্ছি। বলছি, শাড়ি কি পরতেই হবে? অসহায়ের মতো মুখ করে বলল ছোঁয়া। হ্যাঁ, জানিস না শাড়ি পরলে মেয়েদের বেশি সুন্দর লাগে। কিন্তু আমার তো শাড়ি নেই, বড় মার আছে, ওখান থেকে একটা নিবি? চল আগে দেখি কোনটা পছন্দ হয়।
বলেই দুজন গেল শাহানা বেগমের ঘরে। শাহানা বেগমের আলমারি খুলে শাড়ি বাছতে লাগলো দুজন। একটা সাদা রঙের শাড়ি পছন্দ হয়ে গেল ওদের। শাড়িটা মনে হয় শাহানা বেগম নতুন বউ থাকতেকার, কিন্তু খুব কমই পরা হয়েছে মনে হয়, একদম নতুনের মতোই আছে। সাদা কাতান শাড়িটার পাড় কিছুটা হালকা সোনালি রঙের। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটা সাদা নাকি সোনালি, কিন্তু সুন্দর বুননের আধুনিক শাড়িটি দুজনেরই খুব পছন্দ হয়ে যায়। এটাই তোকে অনেক মানাবে রে, দারুণ লাগবে, চল। বলেই শাড়িটি নিয়ে নিচের ঘরে আসে ওরা। ম্যাচিং ব্লাউজ না পেয়ে একটা লাল ব্লাউজ পরে নেয়। শাড়িটা গায়ে চড়াতেই অপসরীর মতো লাগে ছোঁয়াকে। লাল ব্লাউজও একদম ফুটিয়ে তুলেছে সৌন্দর্য। চুলগুলো খোপা বেঁধে দেয় কেয়া, চোখে গাঢ় কাজল টেনে দেয়, আর হালকা মেকআপ, গাঢ় লাল লিপস্টিক দিয়ে ঠোঁটটা রাঙিয়ে দেয় ছোঁয়ার। কেয়া নিজেই অবাক হয়ে যায়, এই হালকা সাজেই কত সুন্দর লাগছে ছোঁয়াকে। ধবধবে ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামা রঙের মেয়েটির গায়ের রং কিছুটা সোনালি রঙের, আর তাতে সাদা শাড়ি যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সৌন্দর্য।